ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে কখনো প্রেম করা হয়েছে কিনা? প্রেম এমন একটা জিনিস যেটা আসলে মানুষ বলতে চায় না, মানুষ চায় কি একটু লুকিয়ে থাকুক। পর্দায় আমরা অনেকের সাথে আসলে আপনার প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ, বিয়ে সব দেখে ফেলেছি। তো যেহেতু আমি বলছিলাম যে আমাদের এই জেনারেশন পরে যারা আছে সেই জেনারেশন এবং আগের জেনারেশন সবারই কিন্তু আপনি ক্রাশ। এখন সবাই জানতে চায় যে কেয়া পায়েলের ব্যক্তিগত জীবনে কি চলছে, প্রেম করছে কিনা, বিয়ে কবে করবে, এমন একটা বিষয়। সো একটু জানতে চাই যে এখন কি কোনো প্রেমের সম্পর্কে আছেন কিনা? প্রেম এমন একটা জিনিস যেটা আসলে মানুষ বলতে চায় না, মানুষ চায় কি একটু লুকিয়ে থাকুক। এটা লুকানোর মধ্যে প্রেমটা সুন্দর। আর হ্যাঁ, আমি অলওয়েজ বলি বিয়ে আসলে জানানোর মধ্যে সুন্দর। বিয়ে করব, সবাইকে জানাবো, সবাই আসবে, কাচ্চি খেয়ে যাবে, দোয়া দিয়ে যাবে। প্রেমের কথাতে আরেকটু বলি, তারপর আমরা আরো শুনবো। সেটা হচ্ছে যে এটা আমাদের খুব চিরচারিত একটা বিষয় হয়ে দাঁড়ায় যে যেই আর্টিস্টের সঙ্গে কেউ কো আর্টিস্ট হিসেবে কাজ করে এবং 2-3টার বেশি কাজ করে, একটা রিউমার্স কিন্তু বেশ আমরা ভালোভাবে ছড়াতে পারি। আর যেহেতু সোশ্যাল মিডিয়া এখন বেশ অ্যাক্টিভ, তো সেইখান থেকে খুব রিসেন্টলি কিন্তু সবাই বলছে যে খায়রুল বাশারের সাথে কেয়া পায়েল প্রেম করছে, কেন করছে? তো সেটা একটুখানি আমাদের দর্শকদের মাফ চাই। এটা নিয়ে আমি অলরেডি অনেক কথা বলেছি। ঝামেলা যেটা হয়েছে যে রাজ ভাই আমাদের দুজনের কেমিস্ট্রি এত দারুণ রেখেছে আমাদের নাটকে। মানুষ আসলে এটা, যেমন আমাকে মানুষ কেয়া পায়েল না ডেকে মেহরিন ডাকে, বাসা ভাইয়াকেও সামির ডাকে। তো তখন মানুষও না এইভাবে ভাবা শুরু করেছে যে আল্লাহ, ওরা তো হাজব্যান্ড ওয়াইফ হলেই ভালো হয়। মানে আপনারা স্ক্রিনে এত পাওয়ারফুল প্রেজেন্স রেখেছেন যে সবাই মনে করছে যে বোধহয় আসলেই প্রেম। এটা দেখে তো মনে হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সাকসেস। অফকোর্স আমরা যেটা চেয়েছি যে দর্শক আমাদের চরিত্রটাকে, আমাদের গল্পটাকে যাতে ওইভাবে এক্সপেক্ট করতে পারে, সো ওটাই হয়েছে। দর্শক ওটা ভেবেছে এবং ওভাবে ভাবা শুরু করেছে, তো এই জায়গা থেকে আমরা সাকসেসফুল। পায়েল, যেহেতু বললেন যে না এমন কোনো কিছু না, কিন্তু ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে কখনো প্রেম করা হয়েছে কিনা? আমার ইন্ডাস্ট্রিতে আমার যারা কোয়ার্টিস্ট ছিল তাদের কারোর সাথে আমার আসলে প্রেম হয়ে ওঠেনি। কিন্তু আপনি লাইফ পার্টনারের বিষয়টা যেহেতু আপনি চিন্তা করে রেখেছেন, আপনি খুব লক্ষ্মী বউ হবেন, সংসার করবেন, লাইফ পার্টনারের ক্রাইটেরিয়াগুলো নিশ্চয়ই সেট করে রেখেছেন যে আমার লাইফ পার্টনার হলে তাকে ঠিক এমন এমন হতে হবে। সো সেখানে আসলে কি মানে? না, এটা আসলে একদমই ভুল ধারণা। মানে হয় কি যে কোনো মানুষই না পারফেক্ট না, আর আমিও না, কেউই না। তো পারফেক্ট করার মতো ওই মেন্টালিটিটা থাকতে হবে যে এই মানুষটা আমার জন্য, আমি যদি এই মানুষটাকে আমার লাইফে আমার যদি একবার ভালো লেগে যায়, এবং ভালো লাগার না কোনো কারণ থাকে না, বিশ্বাস করেন, আসলে কোনো কারণ থাকে না। ভালোটা না যে কোনো সময় ওই যে ক্লিক আর কি লেগে যায় যে ওকে ভালো লাগছে। এখন কেউ যদি এক্সপ্লেইন করতে বলে কেন লাগছে, আমি আসলেই বলতে পারবো না। তো সেক্ষেত্রে মানে আমার লাইফ পার্টনার কে হবে যে তার অনেক হাইট ভালো হতে হবে, সে খুব ফিটফাট ভাবে বসবে, তার ড্রেস আপ সেন্স খুব ভালো হতে হবে, হ্যান টাকা পয়সা বুকি চুকি মিলে এত কিছু হতে হবে। যদি আমি এরকম যদি একটা চিন্তা করে যদি আমি এইভাবে বসে থাকি, তাই বিশ্বাস করেন আমার বিয়েই হবে না। তো আমার ওই ভালো লাগাটা যদি কখনো কার প্রতি লেগে যায়, তার কি আছে না আছে তার থেকে বড় কথা ওই যে মনের যে মিলটা যদি তার সাথে ওই জায়গাতে যদি ক্লিক খেয়ে যায়, তাহলে এনাফ, আর লাগবে না কিছু। আচ্ছা পায়েল, যদি আপনার পার্টনার কখনো আপনাকে বলেন যে আপনি স্ক্রিনে কাজ করছেন বা করেন, এটা তিনি চাচ্ছেন না, বা আপনি অন্য কোনো জায়গায় মনোযোগ দেন অথবা সংসারেই ফুললি থাকেন, তখন আপনার চয়েসটা কি হবে? আমি যখন কাজ করি মিডিয়াতে, তখন আমার ফ্যামিলি তো আমাকে ওইভাবে সাপোর্ট করেনি। বলেছে যে আমি পড়াশোনার টাইম, এখন আমি পড়াশোনা করবো, মিডিয়া কখনো ক্যারিয়ার হতে পারে না, তারা বলেছে। তো আমার ফ্যামিলি তো আমাকে, আমি মিডিয়াতে কাজ করছি বলে তো আমাকে তেজ করে দেয়নি, আমাকে তো বাসা থেকে বের করে দেয় না, রাইট? তারা আমার সাথেই ছিল, তারা আমাকে বুঝিয়েছে, আমি তাদেরকে বুঝিয়েছি, এবং আপনি সাকসেসফুল হয়েছেন আলহামদুলিল্লাহ যেখানে আছি। সো যে মানুষটা আমার লাইফে আসবে, সেই মানুষটা আমি যা আমাকে দেখেই সে আসবে, আমাকে আমার মতো করে সে যদি গ্রহণ করতে পারে, তাহলে ভাই ঠিক আছে। আদারওয়াইজ যে মানুষের সাথে থাকবে, সেই মানুষটাও যদি আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করতে না পারে, সে নিজেও তো হ্যাপি থাকতে পারবে না। আর হ্যাঁ, অফকোর্স আমি যাকে ভালোবাসবো, যাকে আমি আমার সারা জীবনে রাখবো, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার কি চাহিদা, তার কি চাওয়া, সেটা তো অফকোর্স আমি দেখবো। মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ, মানে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, সেও বুঝবে, আমিও বুঝবো। সো সবকিছু মিলিয়ে যদি জিনিসটা যদি অ্যাডজাস্ট হয় তো ফাইন। আর ফ্রিডম আসলে প্রত্যেকটা মানুষ রিজার্ভ করে। পায়েল, আপনার আরো একটা পরিচয় আছে, আপনি একজন উদ্যোক্তা।
এবং বেশ সুন্দরভাবেই আসলে কিন্তু আপনি আপনার সেই যে আপনার জায়গাটা, আপনার সেলুন বেশ সুন্দরভাবে আপনি পরিচালনা করছেন। একটু সেটা নিয়ে জানতে চাই যে কেন মনে হলো যে আপনি এই সেক্টরটাই আপনার বিজনেস অথবা আপনার আরেকটা প্রফেশন হিসেবে বেছে নেবেন? যেটা হয়েছে, আমি কখনোই ভাবিনি যে আমি বিজনেস করব, কখনোই না। কিন্তু আমার কাছে যখন আমি কাজ করলাম, কাজ করতে করতে ফিল হলো যে আচ্ছা ঠিক আছে, একটা বিজনেস দেই, যেটা আমার মনে হচ্ছে যে আমি ভালো বুঝি, আমি ইন্টারেস্ট ফিল করি। কারণ এই সাজগোজ, একটু সেলফ প্যাম্পার করা, একটু চুল নিয়ে একটু গবেষণা করা, একটু সাজ নিয়ে গবেষণা, একটু স্কিন নিয়ে গবেষণা, এই জিনিসগুলোর প্রতি না আমার এক ধরনের আগ্রহ কাজ করে সব ছোটবেলা থেকে। যে আমি সবসময় না, আমি আজেরা এটা সেটা না করে আমি এগুলোই তো দেখতে ভালো লাগে, কিভাবে সাজাচ্ছে, এটা কোত্থেকে কোন প্রোডাক্ট, কতটুকু দিলে ভালো লাগে, আমার ভালো লাগা এটা বিউটি রিলেটেড। হ্যাঁ, বিউটি রিলেটেড এটার ক্ষেত্রে না আমার আগ্রহ অনেক হাই ছোটবেলা থেকে। কেউ কাউকে সাজালেও আমি চুপ করে বসে বসে দেখতাম, আচ্ছা এভাবে এভাবে। তো তখন আমার মনে হলো যে আমার যেহেতু এই বিষয়ে আগ্রহটা অনেক বেশি, এবং আমি এখানে আমার মনে হচ্ছিল যে আমি ভালো করতে পারি যদি আমি চাই, আমি যদি প্রপার এফোর্টটা দিতে পারি, তখন আমি যে আসলে একটা বিউটি স্যালুন দেওয়ার প্রিপারেশন নিলাম এবং আলহামদুলিল্লাহ দিয়েছি। এবং আমি আলহামদুলিল্লাহ ঠিকঠাক, এবং আমার আমার মন পড়ে থাকে ওখানে মোস্ট অফ দ্য টাইম। একটু হেড ম্যাসাজ করব, খুব একটু রিল্যাক্স করব, মানে একদম আরাম করে যেতে পারি। বাট এর পাশাপাশি জায়গাটা আমার খুব খুব দারুণ এবং অবশ্যই নিজস্ব ক্রিয়েট করা একটা জায়গা, এবং তার পাশে আরামের জায়গা তো আছেই। আপনি ভেরি ফরচুনেট এন্ড ভেরি লাকি সেই দিক থেকে।